প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারিতে। সাথে রয়েছে আমি নাসিমুল হাসান। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের পুরোটাই জুড়ে থাকছে ফুটবল এবং ক্রিকেট। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন চট্টগ্রাম আবাহনী কমিটির সভাপতি ও পরিচালক জনাব তরফদার রুহুল আমিন, আছেন কালের কণ্ঠের উপসম্পাদক মুস্তফা মামুন। আপনাদের দুজনকে স্বাগত গ্যালারি স্টুডিওতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ফ্র্যাঞ্চাইজি দর্শনে বিশ্বাস করতেন না, কিন্তু শেখ কামাল টুর্নামেন্টের পর আপনি যেই তত্ত্ব নিয়ে আসলেন সেই তত্ত্বে তিনি বিশ্বাস করলেন। এর পিছনের কারণটা কি? আসলে আমরা যদি পিছনের দিকে একটু যাই, কথা বলার আগে ফুটবলের যে অবস্থা গত 7-8 বছর আগে থেকে চলতেছে, 10 বছর আগের পিছনে চলে যান আপনি, আর 10 বছর পরে এখনকার যে অবস্থা চলতেছে, আসলে ফুটবলের যে গতানুগতিক যে ধারাটা আছে সেই ধারা থেকে কিন্তু ফুটবলকে আমরা দর্শককে কিন্তু মাঠে আনতে পারতেছি না। দর্শকের খরা চলতেছে। ফুটবল ছিল বাঙালি জাতির একটা সত্তা, প্রাণের জিনিস ছিল বাংলাদেশ বা এই ফুটবল। সেই ফুটবল থেকে কিন্তু আমাদের দেশের জনগণ, আমাদের দেশের ফুটবল প্রেমী যারা আছে তারা কিন্তু ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো ফুটবলের যে গতানুগতিক ধারা থেকেই কিন্তু চলতেছিল এটা। তো গতানুগতিক ধারা থেকে আমরা চেষ্টা করেছি, চিটাগাং আবাহনী ফার্স্ট যেটা স্টেপ নিয়েছিলাম যে আমরা একটা নতুন কিছু করব, কীভাবে করা যায় এটাকে। তখন আমরা একটা ইন্টারন্যাশনাল কাপ টুর্নামেন্ট আমাদের সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে, বাংলাদেশের 3-4টা ভালো ক্লাবকে নিয়ে আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করেছিলাম এবং সফলভাবে আয়োজন করেছি। এবং আপনারা দেখেছেন যে এটাতে যে দর্শকের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। আমরা চিটাগাং এমএএইচ স্টেডিয়ামে, যেখানে 28 থেকে 30 হাজার ক্যাপাসিটি, সেটাও তো কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু স্টেডিয়ামের বাইরে প্রচুর দর্শক ছিল তারা ঢোকার জন্য। তো এই যে ধারাবাহিকতাটা, যেটা ফুটবলের যেটা হারানো গৌরব ছিল, ফুটবলের যে একটা ডেভেলপমেন্ট হলো, এই যে মাঠে যে দর্শকটা যে আমরা আনতে পেরেছি, এই অ্যাট্রাকশনটাকে কিন্তু ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে যে গতানুগতিক যে ফুটবলটা আমরা খেলতেছি সেখান থেকে কিন্তু সরে আসতে হবে। যার জন্যই কিন্তু আমরা নতুন কনসেপ্ট নিয়ে আমরা হাজির হয়েছি, যে ফ্র্যাঞ্চাইজ বেস বাংলাদেশ সুপার লিগ, যেটা নিয়ে আপনি দেখেছেন ইন্ডিয়াতে গত 2 বছর ধরে কিন্তু জাস্ট 2 বছর সেকেন্ড টার্ম এদের চলতেছে। সেকেন্ড টার্মে আজকে আপনি যদি খেয়াল করেন, আপনার ক্রিকেটের থেকে কিন্তু ফুটবল কিন্তু অনেক আগে চলে গেছে ইন্ডিয়াতে। যেখানে ফুটবল কিন্তু একদম নিচে ছিল, সবাই কিন্তু ক্রিকেট নিয়ে প্রচন্ড উন্মাদনা ছিল, জনপ্রিয় হয়ে উঠছে। এইটাই আসলে হচ্ছে নতুন কিছু জিনিস নিয়ে আসতে হবে, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। এবং তারই একটা কিন্তু প্রয়াস যে আমরা বাংলাদেশ সুপার লিগ করবো, ফ্র্যাঞ্চাইজ বেস সুপার লিগ। এবং এই লক্ষ্যে কিন্তু আমরা ফুটবল ফেডারেশনকে আমরা বুঝিয়েছি। ফুটবল ফেডারেশন এগ্রি করেছে এবং এটা অলরেডি ফুটবল ফেডারেশন ডিসিশন নিয়েছে, না দে উইল প্রসিড উইথ আস ফর দিস নেক্সট বাংলাদেশ সুপার লিগ উইথ ফ্র্যাঞ্চাইজ বেস। মামুন, কলকাতার গোষ্ঠপাল খালি পায়ে খেলে ইংল্যান্ডকে হারিয়েছিল, একটা ছবিও আছে ইডেন গার্ডেনের সামনে। 1911 তো মোহনবাগান যে শিলটা জিতেছিল খালি পায়ে খেলে, সবাই বুট পরে খেলে। পরিবর্তনের এই যুগে ফ্র্যাঞ্চাইজি আসছে, মানে এটা আপনি একজন ফুটবল বিশেষজ্ঞ বা হিসেবে কতটা যৌক্তিক মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে? না, প্রথম হচ্ছে আমি ফ্র্যাঞ্চাইজি খুব পক্ষে না। আসলে ফ্র্যাঞ্চাইজির খুব পক্ষে না, অনেকগুলো কারণ আছে। আসলে এত স্বল্প পরিসরে আমি যদি মোটা দাগে বলতে চাই, ব্রডার সেন্স, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি জিনিসটা হচ্ছে বেসিক্যালি এটা আসলে আমাদের কালচার না। নর্থ আমেরিকান, এটাকে বলাই হয় যে নর্থ আমেরিকান স্পোর্টস ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে ইউরোপিয়ান মডেল। সো আমরা কিন্তু কালচারালি ইউরোপিয়ান মডেলের লোক, কালচারালি। ফলে হচ্ছে কি ক্লাবটাও কিন্তু আমাদের ইউরোপিয়ান, আমাদের স্পোর্টসটাও কিন্তু ইউরোপিয়ান কালচার বেস। এবং ফ্র্যাঞ্চাইজি বেসে প্রথম কথা হচ্ছে এখানে কোনো রেলিগেশন থাকে না, এটা ডিফারেন্ট সর্ট অফ খেলা কিন্তু। আর যখন আমরা প্রমোশন রেলিগেশন থাকে না, নানান টায়ার থাকে না, তখন না এর মধ্যে এন্টারটেনমেন্ট থাকে না। একটা কি হয়, 2-3টা দল চ্যাম্পিয়ন ছাড়া বাকিদের মধ্যে ওই অ্যাট্রাকশনটা থাকে না। এরকম অনেকগুলো বিষয় আছে যে এটা ইউরোপিয়ানরা নেয় না বলে। এবং দুটার ক্ষেত্রে তফাৎ কি ধরা জানেন? তফাৎ হচ্ছে ইউরোপে হচ্ছে যে আপনি খেলা হবে এন্টারটেনমেন্টের জন্য, এবং এন্টারটেনমেন্টটাকে ঠিক রাখার জন্য আপনি বিজনেস করবেন। আর আমেরিকায় যেটা হচ্ছে যে আপনি বিজনেস করবেন, তার ফাঁকে এন্টারটেন করবেন। সেম জিনিস, যে টাকা তো লাগবেই, কিন্তু আপনার টাকাটা মুখ্য না হয় খেলাটা মুখ্য হবে, এবং খেলাটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনি টাকা আর্ন করার উপায় বের করবেন। এই হচ্ছে বড় বড় ক্লাবগুলো কিন্তু অনেক টাকা রোজগার করে, কিন্তু সেটা কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে। আর আমাদের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ, এখন ধরেন আমরা কিন্তু অ্যাপারেন্টলি বলছি যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো, আমাদের ফুটবলের প্রবলেমটা কি? মূল প্রবলেম হচ্ছে মানুষ এখন ফুটবল দেখে না। মানুষ ফুটবল থেকে আসলে মানুষের মন থেকে হারিয়ে গেছে। কার মন থেকে হারিয়ে গেছে? মধ্যবিত্তের মন থেকে। আপনি কিন্তু দেখবেন আমাদের লোয়ার ক্লাস এখনও কিন্তু খুব ফুটবল পছন্দ করে, আর আরেকটা ক্লাস ফুটবল পছন্দ করে, তারা হচ্ছে আপার ক্লাস। প্রাইভেট ইউনিভার্সিটি যাবেন, দেখবেন ছেলেপেলেরা কিন্তু ইউরোপিয়ান লিগ দেখে তারা। আর আমাদের লোয়ার ক্লাস যারা,
তারা হয়েছে কি, যেহেতু সাধারণ আমাদের যে মধ্যবিত্ত সংস্কৃতি, একটা যে বল মিডিয়া পেলে মাঠে নেমে পড়ে। হ্যাঁ, সেইখানে খুব ফুটবলের প্রাধান্য নাই বলে তারা নিজে নিজেই কিছু কিছু খেলে এবং তারা ওয়ার্ল্ড কাপ ফুটবল হলে দেখে। তো মূলত আমাদের যে মিডিয়া বা আমাদের যে সংস্কৃতি, আমাদের যে নাগরিক জীবন নিয়ন্ত্রণ করে যে শ্রেণী, সেই শ্রেণীর মন থেকে ফুটবল হারিয়ে গেছে। এবং আরেকটা স্লোগান বাংলাদেশে খুব দেওয়া হয়েছে যে ফুটবল খেলে আমাদের কিচ্ছু হবে না। এই স্লোগানটাও কিন্তু খুব কাজ করেছে। সবাই মনে করেছে যে ক্রিকেট খেলে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাবো, ফুটবলে পারবো না। এই যে একটা বোধগত, আমি মূর্খতাই বলবো, কারণ ফুটবল হচ্ছে 200 খেলা, এখানে 150 নম্বর হওয়া আমি মনে করি কোনো খেলায় এর থেকে উন্মাদনা আর কিছুই নাই। কিছু না। এবং এটা বুঝতে হবে যে পৃথিবীর সবাই খেলে, সবচেয়ে সিরিয়াস 150টা দেশের 1 নম্বর খেলা মানে, এবং সেই 150টা দেশ আপনার যে ধনী দেশ, ফলে তারা অনেক বেশি ইনভেস্ট করে। উনি যে তো এখন আমি ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে বলি, শুধু আমি একটা পয়েন্টে আমি বাই দিতে চাই যে যেহেতু ফুটবলে আমাদের নতুন কিছু করতে হবে, নতুন কিছু করতে হলে আপনার মানুষকে আনতে হবে। মানুষকে আনার ক্ষেত্রে এটা ভূমিকা রাখতে পারে, বাট আই এম নট শিওর। আমি আসলে শিওর না, মানে কি আমার কাছে আমি খুব আশাবাদী না। আমার কাছে মনে হয় বরং যে আমাদের যে ক্লাবগুলো, যেমন আমাদের ফুটবল কী ছিল, আপনি 80 দশকে আমরা বলি ফুটবল অনেক এগিয়ে ছিল, কোথায় এগিয়েছিল? আমরা তো ওই সময় সাব গেমস জিতি নেই, বরং আমরা এই আমলে এসে যখন ফুটবল সেকেন্ড খেলা হয়ে গেছে 99 থেকে, আমরা 3বার কিন্তু সাফে বেস্ট সাফল্যের দিক থেকে এই আমল সেরা। কিন্তু ওই আমলে কি হতো, আমাদের ফলোইং অনেক বেশি থাকায় আপনি মনে করেন মোহাম্মদ কোহিনুরকে সবাই চিনতো, আবনি মুস্তফা কামালকে সবাই চিনতো, দেওয়ার স্টার প্লেয়ার্স। ফলে হচ্ছে কি, মানুষ ফলো করা এরা স্টার ছিল, আমরা ওই খেলাটা দেখতাম। এখন আমাদের ক্লাবগুলোকে মানুষ ফলো করে না, আবনি সাপোর্টার নেই, মোহাম্মদের সাপোর্টার নেই। কালকে আপনি আবনি সাপোর্টার সেই অর্থে ফিরে আসুক, আপনি দেখবেন যে তখন সব হবে। কাজেই এই মানুষকে ফিরিয়ে আনার জন্য আমি মনে করি যদি ওনারা এই ফ্র্যাঞ্চাইজি লিগে এরকম করতে পারেন যে ওনাদের দলগুলো একটা সাপোর্ট বেস তৈরি করতে পারে, যারা আমাদের প্লেয়ারদের দেখতে মাঠে আসবে, খেলা দেখতে এসে আমাদের লোকাল স্টারদের করবে, এবং আমরা মিডিয়ায় তাদেরকে কভারেজ দেবো। এই আমাদের ফুটবলদের সঙ্গে গণমানুষের সংযুক্তি তৈরির ক্ষেত্রে যদি এটা ভূমিকা রাখতে পারে, এবং বিদেশি প্লেয়ার এনে যদি ফুটবলকে, মানে আমাদের দেশি বিদেশি মিলে এই একটা জায়গায় আমি সম্ভাবনার জায়গা দেখি। বাট স্টিল দোল ভাই অনেক দূরের ব্যাপার। এই যে আমরা বলি ফুটবল হচ্ছে আপনার নিজের মাঠ লাগবে, আপনার নিজের বিজনেস ম্যানেজমেন্ট লাগবে, আপনার হোম গ্রাউন্ড লাগবে, অনেকগুলো বিষয় আছে। উনি যেটা বললো যে পরিবর্তনের একটা ছোঁয়া যদি আপনারা এই বিষয়গুলোর উপর দিতে পারেন, উনি এটা যেটা আপনার বলেছেন একটা চ্যালেঞ্জ। আমাদের ডেফিনেটলি এটা একটা নতুন চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশে তো এই আপনার ফ্র্যাঞ্চাইজ বেস ফুটবল হয়নি, এটা প্রথম হওয়ার জন্য আমরা একটা প্ল্যান করে যাচ্ছি। তো এটা তো চ্যালেঞ্জ আছেই। আর উনি যেটা বলেছেন, আসলে ফুটবলের সাথে গণমানুষের সম্পৃক্ততা করাতে হবে, যার জন্য কিন্তু আমরা যেটা ইনিশিয়াল প্ল্যানের ভিতরে আমাদের 6টা থেকে 8টা ফ্র্যাঞ্চাইজি দিব ডিফারেন্ট ডিভিশনাল সিটিগুলোতে, যেখানে স্টেডিয়ামের ফ্যাসিলিটি আছে। স্টেডিয়ামে যদি ফ্যাসিলিটি না থাকে আসলে ফুটবল খেলা কিন্তু যাবে না। উনি মামুন ভাই যেটা বলেছেন আমি ওনার সাথে কমপ্লিটলি একমত। তো এই ব্যাপারে আমরা ফুটবল ফেডারেশনের সাথে এবং অন্যান্য সংস্থার সাথে আমরা কথা বলে যাচ্ছি কোথায় মানে ভালো স্টেডিয়ামগুলো আছে, এবং সেখানে কিন্তু আমাদের ফ্র্যাঞ্চাইজগুলোকে আমরা অ্যাপয়েন্ট করবো, এবং এটা যেহেতু লোকালাইজড হবে, যেমন সিলেটে হবে, রাজশাহীতে হবে, চিটাগংয়ে হবে, অন্যান্য আরও ডিভিশনাল সিটিতে হবে। তো এই সিটিগুলোতে যখন হবে তখন ওই সিটির যে ওই এলাকার লোকজনের কিন্তু সম্পৃক্ততা বেড়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম বিদেশি যখন ভালো প্লেয়ার আসবে, আমাদের ইউরোপিয়ান অথবা ল্যাটিন আমেরিকার কোনো ক্লাবের যদি ভালো ভালো প্লেয়ার যদি এখানে চলে আসে, মানে একটা টিমে হয়তো 5 জন অথবা 6 জন অ্যালাউড হবে। তো এই 5 জন 6 জনের সাথে আমাদের দেশের স্টাররা যারা আছে, আমাদের দেশের যে সমস্ত ভালো ফুটবলার আছে তারা যখন খেলবে, তো সেখান থেকে কিন্তু কিছুটা আপনার টেকনোলজি ট্রান্সফার কিন্তু হবে খেলার মধ্যেই। যেটা আজকে দেখেন, আজকে ক্রিকেটের আজকে এই অবস্থা কেন, ক্রিকেটের যত বেশি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতেছে, ক্রিকেটের ডেভেলপমেন্ট তত বেশি হচ্ছে। আজকে ক্রিকেট বাংলাদেশকে একটা খুব ভালো পরিচিতি এনে দিয়েছে। তো ফুটবলটাই কিন্তু বাংলাদেশের 1 নম্বর খেলা ছিল, কিন্তু সেখানে ফুটবল এখন সেকেন্ড টায়ারে চলে গেছে। তো সেকেন্ড টায়ারে চলে যাওয়ার অর্থ হচ্ছে যে জিনিসগুলো মামুন ভাই বলেছেন, আমি ওনার সাথে কমপ্লিটলি একমত যে এটা ডিফার করার কোনো কিছু নেই, কিন্তু দর্শকদেরকে মাঠে ফিরিয়ে আনতে হবে। এই ফিরিয়ে আনার জন্য নতুন কিছু করতে হবে, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ফ্র্যাঞ্চাইজ যে লিগটাকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, সেটাকে যদি আমরা প্রপার ওয়েতে সুন্দরভাবে প্লেস করতে পারি, তাহলে আমার মনে হয় যে এখান থেকে ফুটবলের যে অবস্থাটা চলছে সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। মামুন, এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক খেলাধুলায় সব ভালো, কিন্তু এর নেতিবাচক কিছু জিনিস আছে, যেটা আমাদের বিপিএল এর প্রথম এডিশন সেকেন্ড এডিশন আমরা দেখেছি। সেরকমই একটি সম্ভাবনা কি ফুটবলও আছে? মামুন, যেটা বলছিলাম যে ফ্র্যাঞ্চাইজির সাথে অনেক নেতিবাচক জিনিসও প্রবেশ করে, যেটার সাথে বাংলাদেশের খেলাধুলা সম্পৃক্ততা। আচ্ছা, প্রথমে আমি একটু তরফদারের সঙ্গে দু একটা জিনিস একটু করি, যেহেতু আমরা চাই যে ফুটবলটা ফিরে আসুক কোনো না কোনোভাবে। এটা হচ্ছে কি, ফ্র্যাঞ্চাইজি বেস করা, এবং যদি এরকম হয় সে 6টা ফ্র্যাঞ্চাইজি, এবং 6টা ফ্র্যাঞ্চাইজি যদি উনি যেটা বলছেন যে ইঙ্গিত আমরা পেলাম, যদি আমি বাস্তবে জানি আমি এটা শেষ পর্যন্ত হবে না, এটা বলেই আমি বলছি যে 6টা স্টেডিয়াম মনে করেন, সেই 6টা স্টেডিয়াম আসলে এক একটা দলের হোম ভেন্যু হিসেবে করা, সেইখানে ম্যাচগুলো হবে হোম অ্যান্ড অ্যাওয়ে হবে, এবং হচ্ছে ওই যে টিমটা আসবে তাদের একজনের বেস ওই এলাকায় হবে। ঠিক আছে, তো খুলনায় যদি খুলনার টিমটা হয়, ওইখানে 2টা বিদেশি প্লেয়ার থাকবে, ইন্টারাকশনটা অনেক বেশি হবে, লোকাল ইন্টারাকশন হবে, তাহলে কি একটা সাপোর্ট বেস তৈরি হবে। আমাদের এখন মেইন দরকার যে টিমগুলোর সাপোর্ট বেস তৈরি হবে। আমি একটু যোগ করব প্লিজ।
সেটা হচ্ছে যে আমি যেটা জাপানে দেখেছি 93-তে তারা পেশাদার লিগ চালু করে, এরপরে যে জিকো সহ ব্রাজিলের যেই গ্রুপটা এসেছিল তারা কিন্তু প্রত্যেকটা তাদের যে রাজ্য ছিল মানে সেগুলোতে ছড়িয়ে সেখানে একাডেমি করেছে এবং ওই প্লেয়াররাই আজকে জাপান ফুটবলে প্রতিনিধিত্ব হ্যাঁ, তো এটা যদি করা হয় এবং তখন রেভিনিউ হবে কি, যদি আপনার হোম এন্ড ম্যাচ হয় তখন আপনি রেভিনিউ করতে পারেন যে খুলনার ম্যাচগুলোর রেভিনিউ হচ্ছে টিকিট বিক্রির টাকা ওনারা পাবে, ওনারাই অ্যারেঞ্জ করবে, তাই হয়। ফলে তখন হবে কি তাদের একটা প্রপার সোর্স অফ ইনকাম বের হলো, তখন এই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে একটা কম্পিটিশন হবে যে আচ্ছা ওরা এইখান থেকে বড় মাঠ, তখন করবে কি তারা এই টাকা বাড়ানোর জন্য মাঠটাকে ডেভেলপমেন্টের উদ্যোগ দেবে এবং ব্যবসায়ীরা কখনো কোনো লাভ ছাড়া সরাসরি বললে কিছু করে না। যখন দেখবে যে এখান থেকে আমি 20,000 দর্শক ধারণ ক্ষমতা, এই জন্য আমি মনে করেন যে 2 লাখ টাকা পাচ্ছি, 40,000 হলে 4 লাখ পাবো, সো এইভাবে হবে, তখন কম্পিটিশন হবে এইভাবে করা। তারপর হচ্ছে যে তখন ওই জায়গায় বাচ্চারা আগ্রহী হবে, তখন তাদের জন্য একটা একাডেমি, বাচ্চারা জন্য আসবে, আপনি একটা একাডেমি করবেন। ফলে এই লাইনটুকু সৃষ্টি হলে আমাদের ফুটবলের সঙ্গে আমি শুধু একটা কারণে ফ্র্যাঞ্চাইজি বিজনেসে আমাদের আপত্তি সত্ত্বেও, কারণ ফুটবল ফ্র্যাঞ্চাইজি বিজনেস সাকসেসফুল হওয়ার খুব বেশি নজির নাই বা ফুটবল এখন ওটা ফলো করে না, শুধু আমেরিকায় MLS করা হয় বিকজ আমেরিকান কালচারের কারণে। তো আমি মনে করি যে আমাদের ফ্র্যাঞ্চাইজি এবং ক্লাবের মডেল যদি আমরা যোগ করতে পারি, ইউরোপিয়ান ক্লাব মডেল এবং ফ্র্যাঞ্চাইজির বিজনেস মডেল, কালচার হচ্ছে ক্লাব কালচার এবং মডেল হচ্ছে বিজনেস হচ্ছে ফ্র্যাঞ্চাইজি কালচার, মিলিয়ে যদি করতে পারি তাহলে একটা সাকসেসের চান্স আছে। কিন্তু আমি খুব ভয় পাই যে সেটা হবে না। আর আপনি যে পয়েন্টটা বললেন যে এই ম্যাচ ফিক্সিং এর পয়েন্ট, এটা প্রথম হচ্ছে আমরা এখনই ওনাদের না বলি, কারণ যেহেতু মাত্র মানে শুরু করছেন এবং ফুটবল হচ্ছে কি আমি ফুটবল অনেক ভুল ত্রুটি এখন মাফ করতে রাজি, এই কারণে যে এই খেলাটা আসলে আমাদের সবার সাপোর্ট করা উচিত, সো দ্যাট ইট কামস আমাদের প্রিয় খেলা, গণমানুষের খেলা। এবং ফুটবল হচ্ছে কি গ্লোবাল কানেক্টিভিটি সবচেয়ে বড় জায়গা। ফুটবল দিয়ে কিন্তু আপনি আফ্রিকায় গিয়ে বলতে পারবেন যে ওরাও যে ফুটবল খেলে আমরা সেই খেলাটা খেলি, অন্য অনেক খেলা দিয়ে ভাষায় আপনি মেসিকে কিন্তু আপনি আফ্রিকায় চিনবে, আমার এখানে চিনবে, ওই ফ্রান্সে গেলেও চিনবে, কিন্তু অন্য অনেক খেলা হয়তো অ্যাথলেটিক্স বা রাগবি, আপনি জান রাগবি নিউজিল্যান্ডের সবাই রাগবি প্লেয়ারকে চিনে, আমরা তো চিনি না। রাগবি সবচেয়ে সর্বকালের সেরা প্লেয়ার সেদিন মারা গেলেন, আমরা সিঙ্গেল কারণ নিউজ দিয়েছি, বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ছিল না। অথচ জানেন এই যে আমাদের যে অস্ট্রেলিয়ান টিম এসেছিল, তারা যাওয়ার সময় তার একজন প্লেয়ার টুইট করেছেন যে সে ছিল রাগবির ম্যারাডোনা, মানে এই হিসাবে গন্ধই মারা গেছে 40 বছর 42 বছর বয়সে। তো আমি বলছি কানেক্টিভিটির সূত্র কিন্তু হচ্ছে ফুটবল। সো সেই জায়গায় এই জন্য ফুটবলে কিছু কিছু দোষ ত্রুটি আমরা ক্ষমা করে দেন। বিপিএল এর মামুন কিন্তু ভালো ক্রিটিক, তারপরেও কিন্তু আপনাকে একটা ভালো মডেলের মামুন ভাই যে মডেলের কথা বলেছে, আসলে ভার্চুয়ালি কিন্তু আমরা সেই মডেল নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছি এবং এটা একটা নতুনত্ব জিনিস হবে। উনি যেটা বলেছেন যে হোম অ্যান্ড অ্যাওয়ে, আমরা কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছি এবং এটাকে আমরা আনতেছি। আমাদের যে সমস্ত প্লেয়াররা আসবে এবং যে টিমটা হবে, যে সিলেটের যে টিমটা হবে, সিলেটের ভিতরে দেশি এবং বিদেশি মিলে যে টিমটা হবে, তাদের মেইন স্টেশন হবে কিন্তু সিলেটেই হবে, তাদের কিন্তু ঢাকাতে হবে না। তারা হোম খেলবে ওখানে, অন্য ম্যাচ খেলবে ঢাকাতে এসে, তারা ম্যাচ খেলবে। তো উনি যে জিনিসগুলো বলতেছেন কিন্তু বেসিক্যালি আমরা কিন্তু ওই জিনিসটাকে নিয়ে কাজ করে যাচ্ছি এবং ক্লাবের সাথে ক্লাব এবং হচ্ছে ফ্র্যাঞ্চাইজির সাথে যে একটা যোগসূত্র, এটাকে এস্টাবলিশ করার জন্য কিন্তু আমরা এটা নিয়ে আমরা কিন্তু ব্যাক এন্ডে কাজ করে যাচ্ছি। আমরা আসলে আপনার ফেব্রুয়ারিতে কিন্তু আমরা এটাকে নিয়ে কমপ্লিট মডেল, ফিনান্সিয়াল মডেল এবং মোড অফ অপারেশন কী হবে এটা নিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে হাজির হব এই ফেব্রুয়ারির শেষের দিকে। আমরা এটা কাজ করে যাচ্ছি এবং তখন আপনি জিনিসগুলো বুঝতে পারবেন যে আসলে কীভাবে যাবে এবং এটা সাকসেস কী হবে। আসলে এই জিনিসটা তো রাতারাতি কোনো কিছু করা সম্ভব না, এটা একটা লং টার্ম প্রসেস। আপনাকে শুরু করতে হবে, যে কোনো একটা জায়গা থেকে শুরু করলে আপনি বুঝতে পারবেন। তো প্রথম বছর একটা কাজ করার পরে আমরা দেখলাম যে এখানে এই প্রবলেমগুলো আছে, সেকেন্ড ইয়ারে যে এটা কিন্তু রেকটিফিকেশন হবে, আমরা বিভিন্ন জায়গায় কমেন্টস পাবো, কমেন্টসগুলোকে আমরা কনসিডারেশন নিয়ে আমরা আবার মোর রেকটিফিকেশনে যাব। তবে একটা শুরু করতে হবে, ফুটবলের যে অবস্থা চলতেছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ফুটবলে হারানো গৌরবকে ফিরিয়ে আনতে হবে। যে মোর কানেক্টিভিটির কথা যেটা মামুন ভাই বলেছেন ইজ কারেক্ট। এই ফুটবলের মতো কানেক্টিভিটি পৃথিবীতে আমি জানি না অন্য কোনো স্পোর্টস আছে কিনা। তো এইটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, আমার মনে হয় বাংলাদেশের ফুটবলকে একটা এরকম একটি মডেল বাংলাদেশে দাঁড় করাতে হলে প্রধানত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা কর্তা ব্যক্তি আছে তাদের পেশাদারিত্বের মনোভাব, বিশেষ করে মানসিকতার পরিবর্তন আনতে হবে। এই জায়গাটা আপনি কতটা? মানসিকতার অনেক পরিবর্তন আনতে হবে, আসলে মানসিকতার পরিবর্তন আনতে হবে। কারণ আমরা আমাদের ফুটবলের এখানে যে দেখতে পাই, প্রথম হচ্ছে একদল হচ্ছে ক্লাব নিয়ে, ক্লাব স্বার্থের দিকে কেন্দ্রীভূত, আরেকজন হচ্ছে রাজনৈতিক পরিচয় নিয়ে নানান ফায়দা লোটার চেষ্টা করে, এটা হচ্ছে আরেকটা পক্ষ। আরেক পক্ষ হচ্ছে যে আপনার মনে করেন যে এখানে বসে বসে এত বড় বড় কথা বলে এবং এত হাওয়াই কথা বলে, নেতৃত্ব পর্যায়ে কথা বলছে, যার সঙ্গে বাস্তবতার কোনো সংযোগ নেই। এবং আমি মনে করি বাংলাদেশ ফুটবলের একটা সমস্যা হচ্ছে আমাদের ফুটবলের যে নেতৃত্ব, উনি একই সঙ্গে আমাদের অ্যাসেটও, কিন্তু আবার একই সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে লাইবিলিটিও। এই অর্থে যে উনি কিন্তু নাম্বার 1 লোক, আমি মনে করি ফুটবলের জন্য হিজ ফিট এবং উনি ফুটবলকে যে সময় দেন অনেক কিছু করেছেন, আসলে অনেকগুলো জিনিস করেছেন। আবার একই সঙ্গে আমি মনে করি যে সালাউদ্দিনের কথা আমি বলছি, আসলে যে সালাউদ্দিনের আবার এই লোকাল ফুটবলের কানেক্টিভিটির সঙ্গে বাংলাদেশের মানুষের যে চিন্তা এবং চাহিদা, বাংলাদেশের মডেল, এর সঙ্গে একটা দূরত্ব আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে ওনার মানে তার যে একটা দর্শন, তার একটা দর্শন এবং তার আশেপাশের যে ক্যাবিনেটটা থাকে,
ঠিক আপনি কিন্তু যত কিছু হন, আপনি যতই বোঝেন, আপনার লোক লাগবে, সংগঠন লাগবে, সংগঠন চালাইতে হলে এক ধরনের অ্যাকোমোডেটিভ মানসিকতা রাখতে হবে। এটা কিন্তু আমরা দেখতে পাই না, প্রায়ই দেখি যে উনি সমমনা লোকদের সঙ্গে ওনার বিরোধ কিন্তু সৃষ্টি হয়ে যায়। ফলে হচ্ছে কি সবকিছু মিলে জিনিসটা যেরকম উনি ভাবেন, প্রথম করে যেরকম ভাবেন সেই ভাবনাটা অনেক বেশি জুড়িক এবং মনে করেন না এখানে প্রশ্নটা আমার হচ্ছে যে ওনারা শেখ কামাল টুর্নামেন্টে একটা সফল আয়োজন, এই লোকগুলাকে এরকম একটি টুর্নামেন্ট আয়োজন করার স্পেসটা বাফুফে দিবে কি, মানে মেনে কতটা? আমার ধারণা যে শেখ কামাল যেভাবে দিয়েছে, আমার ধারণা যে বাফুফে আসলে হচ্ছে কি এন্ড অফ দ্য ডে কি ফুটবল যদি জমজমাট হয়, এই তরফদার রুল আমিন ভাই করেও যদি ফুটবল জমজমাট করেন, আবার আমি একটা ফুটবল করে যদি জমজমাট করি, আলটিমেট ক্রেডিট তো বাফুফের কাছে যাবে দিন শেষে। ফলে হচ্ছে কি এই ভাবনাটুকু আমার কাছে মনে হয় যে এই ভাবনাটুকু আছে বলে কিন্তু আপনি দেখেন যে শেখ কামাল ক্লাব তো একটা ডিফারেন্ট একটা ক্লাবের উদ্যোগের টুর্নামেন্ট, চিরঙ্গের টুর্নামেন্ট, বাফুফে কিন্তু এতে সাপোর্ট দিয়েছে। কিন্তু এর ক্ষেত্রে আমরা দেখেছি বাফুফের মধ্যে অনেকে কিন্তু এটাকে খুব ভালোভাবে নেন, এরকম ঘটনা ঘটে। বাট আমরা দেখবো বাফুফের টপ ম্যান, এবং আমি মনে করি যে সালাউদ্দিন ভাইয়ের অনেক কিছুর মধ্যে অনেক জিনিস আছে, উনি এন্ড অফ দ্য ডে কিন্তু আমার কাছে মনে হয় উনি ফুটবলটার ডেভেলপমেন্ট চান, ওনার মতো করে চান। কিন্তু সেই চাওয়াটা অনেক ক্ষেত্রে আমাদের বাস্তবতার সঙ্গে মিলে না, বা আমাদের এখানে যে সাংগঠনিক যে কিছু আপনি চালিয়ে দিয়েছে আমি বলবো, সেই জায়গাগুলো উনি বোঝেন না বলে এদের সঙ্গে গ্যাপ তৈরি হয়ে যায়। ফলে এই জায়গাগুলো অত কারেকশনের সুযোগ হতে পারে। আপনার সামনে কিন্তু শুধু মাঠে ফ্র্যাঞ্চাইজি গড়ানো না, মাঠের বাইরেও আপনাকে খেলতে হবে, অনেক কিছু বিষয় আছে। কিন্তু আমি ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপটা আমরা করেছি মাত্র 1.5 মাসের, টোটাল টাইমিং পেয়েছে 1.5 মাস, এবং 1.5 মাসের ভিতরে আমরা যেভাবে কাজটা করেছি, এটা কিন্তু ফুটবল ফেডারেশন কিন্তু মানে 24 আওয়ার্স ওনাদের একটা টিম কিন্তু আমাদের সাথে দিয়ে রেখেছিলেন, এবং সমস্ত কাজগুলো কিন্তু আমরা ডিল করেছি টুগেদার উইথ দি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সিজেকেএস এর, যেখানে আমাদের খেলাটা হয়েছে, সিজেকেএস এর কর্মকর্তা কর্মচারী আমরা সবাই মিলে কিন্তু 24 আওয়ার্স কাজ করে কিন্তু এই 1.5 মাসের ভিতরে এই সফলতাটা পেয়েছি। তো আমি মনে করি যে যেহেতু বাংলাদেশ সুপার লিগ ফ্র্যাঞ্চাইজ বেস, এটা হবে হচ্ছে কমপ্লিটলি প্রাইভেট ম্যানেজমেন্টের মধ্যে হবে, এটা ফুটবল ফেডারেশন এটার সাথে থাকবেন এবং এই কাজগুলো টোটালি আমরা করবো। আমার মনে হয় যে এটা ফুটবল ফেডারেশনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী 1 নম্বর থেকে প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই এটাতে প্রচণ্ড আগ্রহী এই জিনিসটাকে করার জন্য। এবং আমরা শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ যেভাবে সাকসেসফুলি আমরা শেষ করেছি, যে সেকেন্ড আমরা এডিশনের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ 2016। তো সেইভাবেই কিন্তু আমরা এই ফ্র্যাঞ্চাইজ বেসটা কিন্তু করবো, এবং আমরা ফুল সাপোর্ট, আমরা ভেরি মাচ কনফিডেন্ট। মামুন, থাইল্যান্ডে বাংলাদেশ নারী ক্রিকেট দলের একটি সাফল্য আছে, তারা মূল 2016 মূল বিশ্বকাপে খেলবে। কিভাবে দেখেন আমাদের এই নারী দলের সাফল্য? না, এটা তো ডেফিনেটলি এটা খুবই বড় সাফল্য। আমাদের পুরুষ ক্রিকেট দল মানে আমাদের মূল ক্রিকেট দলের মতো করে তারাও যে ফলো করছে এবং আমরাও পেট্রোনাইজ করছি এবং সেটার ফল। তবে আমি আসলে বলবো নারী ক্রিকেট বা নারী খেলাধুলা সম্বন্ধে আমার একটা পার্সোনাল ভিউ পয়েন্ট আছে, সেটা হচ্ছে নারী খেলাধুলায় বাংলাদেশের মতো দেশের সাফল্য মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে মেয়েরা খেলছে। কারণ মেয়েদের খেলাটা আমাদের দেশে তাদের কিন্তু মানে অগ্রসর অনেক, তাদের সাফল্য আমি দেখি, তাদের সাফল্যের ক্ষেত্রে যেটা হবে, এই সাফল্যের কারণে অনেকে মেয়েদের খেলতে দিবে। ঘটনা হচ্ছে কি যখন এদের স্টার দেখছে তখন আমাদের যে সামাজিক বাধা আছে এই বাধাটা দূর হয়ে যাবে, খেলতে দেবে। এবং বেশি খেললে যেটা হবে, মেয়েদের খেলার ফলে যেটা হবে, আমাদের মেয়েরা নানান ক্ষেত্রে কিন্তু অধিকার বঞ্চিত হবে, ঘর থেকে বেরোতে পারবে। ঘর থেকে বেরোতে ফেলে তাদের নারীরা যেসব সমস্যায় পড়ে কর্মস্থলে, ধরেন আপনার কর্মস্থলে যদি মেয়েদের সংখ্যা অনেক বেশি থাকে তত বেশি তাদের সিকিউর হবে। ঠিক এরকম মেয়েরা খেললে অনেকগুলো সামাজিক সোশ্যাল টেবু কাটবে, মেয়েরা বেরিয়ে আসবে, এবং তখন আমাদের যে নারী পুরুষের যে বৈষম্যতা, নারীদের পিছিয়ে থাকা, সেই ক্ষেত্রে ক্রিয়া একটা বড় ভূমিকা হতে পারে। মেয়েদের খেলা নিয়ে এটা আসলে খুব কিছু না, কারণ ধরেন যে মেয়েদের খেলা তো আমাদের কি হয়, আমরা যে ক্রিকেট দল যে খেলে এটা কিন্তু পুরুষ ক্রিকেট দল না, এটা হচ্ছে বাংলাদেশের সেরা ক্রিকেট দল। এটা কিন্তু আমরা কিন্তু পুরুষ ক্রিকেট দল বলি না, নারী আসার পর কিন্তু আলাদা করা হয়। শুধু 2-3টা খেলায়, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং হচ্ছে আপনার লন টেনিস, এগুলোতে পুরুষ মহিলা আলাদা বলা হয়। ফুটবল কিন্তু আমরা বলি না যে পুরুষ বিশ্বকাপ, আমরা বিশ্বকাপ বলি, ঠিক আছে? তো ফলে হচ্ছে কি মেয়েরা যে আসছে, মেয়েদের খেলা যে আমাদের এই খেলা যে খুব এন্টারটেনমেন্ট দেবে তা না, কারণ মেয়েদের হচ্ছে সবচেয়ে বেস্ট প্লেয়ার যে, সে হচ্ছে তার যে অনেক ভালো ভালো ক্রিকেটার আমাদের পাড়ায় আমরা দেখি। ফলে হচ্ছে ওই এন্টারটেনমেন্ট পয়েন্টে কিন্তু না, বিষয়টা হচ্ছে মেয়েদের এগিয়ে যাওয়া, অগ্রযাত্রা। সেই জায়গা থেকে সেই অগ্রযাত্রা যদি ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ নিয়ে আসে দেশে, না খুবই ভালো হবে। কিন্তু তখন আমি বলবো আমার পয়েন্ট হচ্ছে যে তখন আমি বলবো যে মেয়েদের এই বিশ্বকাপটা যত বেশি আমাকে স্পোর্টিং আনন্দ দিবে, তার চেয়েও সে অনেক বেশি আনন্দ দিবে যে এটা বাংলাদেশের নারী জাগরণের ক্ষেত্রে নারীদের বেরিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এবং যেটা স্পোর্টস কি হয়, স্পোর্টস কিন্তু মানুষের এন্টারটেইনমেন্ট, সেকুলারিজম একটা দেশ না, স্পোর্টস হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট, কিন্তু স্পোর্টস দিয়ে কিন্তু বহু কিছু করা যায়, আপনার ডিপ্লোমেসি হয় স্পোর্টস দিয়ে, আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়। তো এই স্পোর্টস দিয়ে কিন্তু একই রকম নারী স্পোর্টস দিয়ে আপনার একই রকম একটা দেশের নারী জাগরণ, যে দেশে খুব
প্রয়োজন, নারীর নিরাপত্তা, নারীর বেরিয়ে আসা, নারীর কর্মক্ষমতার সঠিক ব্যবহার। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের নারী ক্রিকেট দলটা, নারী আগে কিন্তু নারী অ্যাথলেটরাও ভূমিকা রাখছে, নারী ক্রিকেট দল ভূমিকা রাখছে, এবং তারা সাফল্য পেলে মিডিয়া আসবে, মিডিয়া আসলে সামাজিকভাবে আমরা সবাই পক্ষে থাকবো। ফলে তারা যদি বিশ্বকাপ জিতে, আমি মনে করি পুরুষরা বিশ্বকাপ জিতলে যা হবে তার চেয়ে নারীরা বিশ্বকাপ জিতলে বেশি লাভ হবে, কারণ পুরুষরা বিশ্বকাপ জিতে শুধু লাফালাফি আনন্দ হবে, নারীরা জিতলে এর চেয়ে বেশি কাজ হবে। আপনার চট্টগ্রাম আবাহনীর কি নারী দলের করার ইচ্ছে আছে কিনা? এই মুহূর্তে আসলে আমাদের এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আমরা মেইনলি এখন যেটা কাজ করে যাচ্ছি যে নেক্সট প্রিমিয়ার লিগ এবং নেক্সট প্রিমিয়ার লিগে স্ট্রং একটা দল করার জন্য আমরা এটা কাজ করতেছি। কারণ আমাদের এই শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরে আমাদের উপর প্রত্যাশা অনেক বেড়েছে, আমাদের উপর চাপও এসেছে যে নেক্সট প্রিমিয়ার লিগে আমাদেরকে চ্যাম্পিয়ন ফাইট দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম অক্টোবরে যে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ 2016 হচ্ছে, সেখানেও একটা ভালো রেজাল্ট করতে হবে, চ্যাম্পিয়ন ফাইট দিতে হবে। তো এই লক্ষ্যে বেসিক্যালি আমরা এই মুহূর্তে কাজ করে যাচ্ছি। আপনার যে 55 থেকে 60 লক্ষ টাকা উঠল, অর্ধ কোটি টাকার ওজন তো অনেক। আসলে আমি এটা অনেকের সাথে কথা হচ্ছে এইভাবে, তো ফাইনাল নেগোসিয়েশন কি হবে এটা পরে জানা যাবে। কিন্তু বিষয় একটা জায়গায় আমি আপনাকে বলি যে কারোর কাছ থেকে যদি আপনি কাজটা আদায় করে নিতে চান, তার যদি পুরা জিনিসটা যদি আপনি চান, ফুল জিনিসটা সে তার ভিতরে যেটা আছে পুরাটা দিবে, তখনই দিবে সে যখন সে মেন্টালি পিস থাকবে। তো মেন্টালি পিস থাকার ওয়ান অফ দি টুলস হচ্ছে কিন্তু অর্থ। প্রপার অর্থ যদি আপনি দেন তাহলে সে কিন্তু মেন্টালি পিস থাকবে। একটা অর্থে মেন্টালি পিসের জন্য ডিফারেন্ট রিজন আছে, বাট মানে মানি যে ওয়ান অফ দি মেজর রিজন কিন্তু। তো ওই জিনিসটাও কিন্তু আমরা মাথায় রেখে কাজ করছি আর কি। মামুন, লাস্ট প্রশ্ন, সময় নেই, খুব স্বল্প সময়, বিপিএল কেমন দেখবেন? বিপিএল এর মতো করে দেখছি আসলে, কারণ বিপিএল মানে আমরা ধরেই নিই যে কিছু অনিয়ম, কিছু ইয়েগুলো থাকবে, আমরা যেগুলো দেখেছিও। তারপর হচ্ছে মাঠের ক্রিকেট। তো আমি 2-3টা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক স্পেশালি আমাদের সিনিয়র যারা আইকন প্লেয়ার তারা কিন্তু তুলনামূলক ভালো খেলছে। আপনি মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, তামিম, এটা কিন্তু ভালো, মাশরাফিও ইভেন সবাই কিন্তু ভালো খেলছে মোরলেস। কিন্তু যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে আমাদের যে তারপরের যে সাব্বির, সৌম্য, আমাদের যে নেক্সট জেনারেশন যারা, তারা কিন্তু খুব ভালো খেলছে না। এটা একটা দেখার বিষয় আছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে উইকেটটা যেহেতু খারাপ ছিল, ফলে সিনিয়র প্লেয়াররা যে তাদের ম্যাচুরিটি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পেরেছে, জুনিয়ররা পারে নাই, এদেরকে রিক্যালকুলেট করতে হবে, এটা একটা বিষয়। তারপরে একটা হচ্ছে যে ঢাকার যে উইকেটটা, এত নিম্নমানের উইকেটে আমরা এরকম একটা টুর্নামেন্ট করছি, বিদেশি অডিয়েন্সকে দেখাতে যাচ্ছে, সেখানে যদি উইকেটটা প্রতিদিন ব্যবহার করলে এরকম হবে, শেষ দিকে চিটাগংকে গিয়ে রক্ষা হচ্ছে, আর না তো মানে আরো খারাপ অবস্থা হতো। আরেকটা চিন্তার বিষয়, যেমন আমরা কিন্তু বিপিএল এ সবাই বলে খুব দর্শক হচ্ছে, চিটাগংয়ে হচ্ছে, ঢাকায় কিন্তু দর্শক সংখ্যা অনেক কম। এটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের যে আমরা ফ্র্যাঞ্চাইজি লিগ তো করছি আমরা পৃথিবীর কাছে দেখানোর জন্য যে আমাদের ক্রিকেট খুবই পপুলার, কিন্তু যদি আপনি দেখেন যে প্রথম ম্যাচে 1000-2000 দর্শক এরকম ছিল, কিন্তু ফলে এটা নিয়ে ভাবতে হবে। এটা যেটা হয় সেমিফাইনাল ফাইনাল প্রচুর দর্শক হওয়ার কারণে আমরা ওটা ভুলে যাই, কিন্তু যেহেতু গ্লোবাল অডিয়েন্সকে আমি দেখাতে যাচ্ছি এবং এটা দিয়ে আমি আমার দেশে মার্কেট আনতে যাচ্ছি ক্রিকেটের, ফলে এই জায়গার দিকে আমার মনে হয় যে মনোযোগ দেওয়া উচিত। আর মুস্তাফিজের বিশ্ব ওয়ানডে দলে এটা তো বিরাট ব্যাপার। আমি মনে করি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাচিভমেন্ট, এবং এইটা আসলে মুস্তাফিজেরটা আমাদের সত্যিকার অর্থে আমাদের ক্রিকেট শক্তি যে জায়গায়, যেমন ধরেন মুস্তাফিজকে গত বছর এই সময় আমরা যদি আলোচনা করতাম, আমরা মুস্তাফিজের নামই জানতাম না, রাইট? সেই মুস্তাফিজ এই বছর এই জায়গায়, হয়তো এমন একজন আছে যার নাম আমরা এখন কেউ জানে না, আগামী বছর এই সময় দেখবেন যে সে এমন একটা কাজ করেছে, মুস্তাফিজকে ছাড়িয়েছে। এইটাই আমাদের ক্রিকেটের শক্তির জায়গা। রুরাইম তরফদার, মামুন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের গ্যালারি স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় চাইছি। আমি নাসিমুল হাসান ও আমাদের আজকের দুই অতিথি। হ্যাঁ দর্শক, আপনারা যদি এই অনুষ্ঠানটি ভিডিও সহ দেখতে চান তবে আপনারা ভিজিট করতে পারেন এনটিভি অনলাইন www.ntvbd.com।